তোমার জায়গা কোনোদিন নিতে পারবে না, কখনো না। সরি, একটু সময় লাগলো আমার। একটা কথা বলবো, আপনার বানির কোন জিনিসটা সব থেকে ভালো লাগতো? আপনি না বলতে চান তো আই আন্ডারস্ট্যান্ড। ও না, কেমন একটা যেন ছিল। মানুষের প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, সব কাজের একটা লিমিট থাকে। কখন কবে কতটা কাজ করতে হবে, কতটা হাসতে হবে, কতটা কাঁদতে হবে, কাকে কতটা ভালো হবে, সব জিনিসের লিমিট থাকে। কিন্তু ওর কোনো কিছুর কোনো লিমিট ছিল না। এভরিথিং ওয়াজ বিয়ন্ড লিমিটস ফর হার। ও বলতো যে জীবন তো সব মানুষই যাপন করে, কিন্তু অনেক কম লোকই থাকে যারা জীবনকে বুঝতে পারে, এবং তারা সেই লোক যারা সবকিছু পার করে জীবনে বাঁচতে শেখে। ও বলতো যে ভালো তো সবাই বাসে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যারা সবকিছু পার করে গিয়ে ভালোবাসতে পারে। লিমিটলেস। ভীষণ অন্যরকম ছিল সে। ওর ভাবনা, পৃথিবীকে দেখার ওর নিজস্ব একটা ধরন, ওর প্রত্যেকটা কথা ভীষণ অন্যরকম ছিল। ভীষণ একা হয়ে গেছিলাম আমি, কিচ্ছু ছিল না আমার জীবনে। ভীষণ ফ্ল্যাট, কালারলেস জীবন ছিল আমার। ও যখন এলো না, জীবনটা অদ্ভুত রকম প্রচন্ড কালারফুল হয়ে গেল। যত একাকিত্ব ছিল সব ভরে গেছিল, সব একদম কমপ্লিট ফিল হচ্ছিল আমার। মনে হচ্ছিল আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। ওই আমাকে আবার বাঁচতে শিখেছিল, আর ও আমাকে ভালোবাসার আসল মানেটাও বুঝিয়েছিল। ভালোবাসা কাকে বলে ওর সঙ্গে দেখা হবার পর বুঝেছিলাম। এভরিথিং ওয়াজ জাস্ট আনলিমিটেড। আর এবার ওর যাবার পর শুধু একটাই জিনিস আনলিমিটেড, একাকিত্ব। ভালোবাসা তো শিখিয়ে গেছিল, কিন্তু ভালোবাসা ছাড়া কিভাবে থাকতে হবে সে আমাকে শেখায়নিও। স্যার, শুধু বাণী নয়, আপনিও অপরিসীম ভালোবেসেছেন। যখন জানেনই যে আপনি যাকে ছাড়া বাঁচতে পারবেন না, তাহলে তাকে মারবেন কেন? এর আগে আমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করিনি। আমার মনে হতো কেউ আমার কথাগুলো বুঝতেই পারবে না, নাকি আমার ফিলিংস গুলোকে বুঝবে। আপনি ঠিকই বলেছেন, সবকিছু এত সহজ নয়। স্যার, বাণীকে মারতে পারেন না। আমি যা দেখেছি, যা বুঝেছি, সব ভুল।
সত্যি এটাই, বাণীকে অন্য কেউ খুন করেছে। এসে গেছিস তোরা? কেমন আছো তুমি মা? আপনি কেমন আছেন? তোমরা দুজন চলে এসেছো, আমি একদম ফিট। ছেড়ে দাও তুমি, আমিও ছিলাম বোধহয় লাইনে। প্রথম অধিকার তো আমার পাওয়া না বড় মা, তুমি সেটা প্রগতিকে দিয়ে দিলে। দিয়েছি তো তোর বউকে। ঠিক আছে, এবার তো আমার পালা না। আয়, কি বড় মা, তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, তুমি জানো সেটা। কে বলেছে তোকে? তুমি কিছু বানিয়েছো? কি বানিয়েছো তুমি? তুই বল। অনেক সময় হয়ে গেছে, মনে করতে পারছি না, কিন্তু কিছু বানিয়েছো এটা বুঝতে পারছি। বলো না। আয় আমার সঙ্গে, এসো মা। ছোলা বাটোরা? এসব এসব আপনি বানিয়েছেন? হ্যাঁ, ওর খুব ভালো লাগে। কে জানে কাল রাতে তোমরা দুজন কিছু খেয়েছো কিনা, সেই জন্য আমার মনে হলো তোমরা দুজন বাড়ি এলে ভালো কিছু খাওয়াবো। ছোলা বাটোরা বড় মা এত সুন্দর রান্না করে যে মৃত মানুষও জেগে উঠবে। কিন্তু বড় মা, তুমি সবকিছু একা করেছো? তোমার তো শরীরও ঠিক নেই, এত কাজ তোমার করা উচিত না। তোমায় কেউ সাহায্য করেছিল কি? না। সবাই ছুটিতে গেছে নাকি? মালতী! রণবীর, রণবীর না, রণবীর মালতী! চুপ। রণবীর বাবা শোন না, আমি সবাইকে বলেছিলাম যে কেউ যেন আমায় সাহায্য না করে, কারণ এটা আমি নিজের হাতে বানাতে চেয়েছিলাম, যাতে এর মধ্যে শুধু আমার হাতে ছোঁয়া থাকে। সেই সব ঠিক আছে বড় মা, কিন্তু তুমি এত কিছু। ছাড় না আমার কথা। আচ্ছা বলতো, পুজো কেমন হলো? পুজোর সব নিয়ম পালন হয়েছে তো? হ্যাঁ। না, ওই বড় মা, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল কাল। ঝড় বৃষ্টির জন্য পুরোহিত মশাই চলে গেছিলেন, সেই জন্য পুজো অসম্পূর্ণ রয়ে গেছিল। পুজো অসম্পূর্ণ? তোরা দুজন এত দূরে গেলি আর পুজো হলো না? বড় মা, তোমার পুজোর জন্য চিন্তা হচ্ছে নাকি আমাদের জন্য? বিশাল বড় ঝড় উঠেছিল, আমাদেরকে ওখান থেকে বেরোতে হয়েছিল, অরেলস মন্দিরেই শুতে হতো। তার মানে প্রগতি দেবীমার ফুল পায়নি? আরে মায়ের আশীর্বাদ তো পেয়েছে। কি বড় মা, তুমিও সবকিছু বাদ দাও, এটা পাপড়ের মতো হয়ে গেছে। আমার জন্য একটা ফ্রেশ বাটার আনাও না প্লিজ। স্যার, আপনি বড়মার খুশির জন্য এত কিছু করলেন, ওনার জন্য মন্দিরে গেলেন, পুজোর সব নিয়ম মানলেন, আর যখন বড়মা আপনাকে জিজ্ঞেস করলো আপনি ওনাকে মিথ্যে বললেন, ওনার কত কষ্ট হলো। সে নো শি ইজ হার্ট। আমাকে মিথ্যে বলতে হয়েছে, আর কোনো অপশন ছিল না আমার কাছে। অরেলসনের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে আমাদের রিলেশনশিপটা নিয়ে। কিন্তু আমরা তো ওই সব রিচুয়ালস একজন ম্যারিড কাপলের মতনই করলাম, তাহলে এই মিথ্যে? আমরা ওই সমস্ত রিচুয়াল ম্যারিড কাপলের মতোই করেছি, কিন্তু আমাদের মনে সব কিচ্ছু নেই। তাহলে কি সত্যি এসবের কোনো মানে নেই? আমার জন্য তুমি সবকিছু, বাকি সবকিছু পরে।
পূর্ণ করা খুব দরকার ছিল। আমাকে যে করেই হোক এদের মধ্যেকার দূরত্ব কমাতে হবে। ওয়াও, ছোলা ভাটোরা। বড় মা, তুমি আগেই বলতে পারতে সকালে ছোলা ভাটোরা বানাবে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি উঠে পড়তাম। গুড মর্নিং দাদা। দাদা, তোর ফেভারিট ছোলা ভাটোরা। বড় মা বানিয়েছে। দাদা ওর ফেভারিট ডিশ নিয়ে যাচ্ছে। কিন্তু তাও ওর মুখে কোনো হাসিই নেই। ওর হয়েছেটা কি বলতো? ওর তো একটা বাহানা চাই গোমরা মুখ করার। হ্যাঁ, একদম ঠিক। আজকাল যদি দাদাকে একটা জোকও শোনায় না, তাহলে ও বলবে কি, তারপর কি হলো? সেলফিতে বড় করে হাসতে বললে তখন চোখগুলো বড় বড় করে। ও ছোট থেকে এরকম, এখন আর শোধরানো যাবে না। কিন্তু আমাদের কিছু না কিছু তো করতেই হবে হর্ষ। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও ওরা একে অপরকে এমন ভাবে দেখে যেন প্রথমবার দেখলো। আমি ওদের মধ্যে ভালোবাসা দেখতে চাই। হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু কি করা যায় বলো তো? এটা করা যেতে পারে। হ্যাপি ট্যুরস এন্ড ট্রাভেলস। আরে আমরা দাদার প্রবলেমের সলিউশন বার করছি, আর তুই ঘোরার কথা বলছিস। আরে বোকা, আমি নিজে ঘোরার কথা বলছি না, আমি ওদের ঘোরানোর কথা বলছি। ওদের হানিমুনে পাঠিয়ে দেওয়া হোক, প্রবলেম সলভ। সলিড আইডিয়া তো। মানে দাদা একাও থাকতে পারবে আর বৌদিও সঙ্গে থাকবে। অ্যাকচুয়ালি নট এ ব্যাড আইডিয়া। বিয়ের পর থেকে ওরা কোথাও ঘুরতেও যায়নি। তাই না? বিয়ের পর তো এই নিয়মটাই হয়। আর হতে পারে যে এরপর থেকেই ওরা দুজন বাস্তবে স্বামী স্ত্রী হয়ে যাবে। তাই না? হাই ফাইভ। মা, হাততালি দাও। কেমন লাগছে? খুব টেস্টি। টেস্টি? হর্ষ, আমি ফুডের কথা বলিনি, ইয়াররিংস এর কথা বলছিলাম। এটা আমি কালকেই কিনেছি। নাইস না? ও আই এম সো সরি, আমি নোটিসই করিনি। ইউ আর লুকিং নাইস। কিন্তু আজ স্পেশাল কি আছে? কিটি পার্টি? ভুলে গেছো তুমি? হর্ষ, আজকে মুভি ডেট ছিল আমাদের। আমি জানতাম। টিনা, আই এম সো সরি। আজ নয়, নেক্সট উইক যা যাক প্লিজ। কেন? অনেক কাজ আছে। না, কাজ নয়, আসলে মায়ের একটু শরীরটা খারাপ, তাই ওনার সঙ্গে আরে কিন্তু রণবীর আছে তো, ও দেখে নেবে। কিন্তু মা চায় যে রণবীর প্রগতির সঙ্গে একটু বেশি সময় স্পেন্ড করুক। আচ্ছা, আর তোমার মা এটা চান না যে তুমি আমার সঙ্গে বেশি সময় কাটাও? টিনা, এরকম কোনো ব্যাপার নয়। যদি মায়ের শরীরটা খারাপ না হতো তাহলে আমি ডেফিনেটলি। ডেফিনেটলি কি হর্ষ? আগে রণবীরের জন্য ভাবতে, এখন বড় মা এসেছে তো বড় মাকে নিয়ে ভাবছো। তার মানে মা যেটা চায় সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু তোমার নিজের স্ত্রী কি চায় সেটা নিয়ে কিচ্ছু না, রাইট? টিনা, এরকম কোনো ব্যাপার না, আমি যেখানেই যাই তোমার কাছে তো ফিরে আসি। অফকোর্স আসো তো আমার কাছে, কিন্তু যখনই আমার কাছে আসো না, তুমি শুধুমাত্র তোমার ফ্যামিলি প্রবলেম নিয়ে ডিসকাস করো। আই এম সো ফেড আপ এই সব কিছু নিয়ে। কখনো এর প্রবলেম, কখনো ওর প্রবলেম। এমন মনে হয় যেন সবার প্রবলেমের রেসপন্সিবিলিটি শুধু তোমার। টিনা, তুমি বিনা কারণে তিলকে তাল করছো, জাস্ট রিল্যাক্স। ও অ্যাকচুয়ালি তুমি জানো হর্ষ, তুমি আমার সঙ্গে বেশি কথা বললে না, তোমার ওই ছোলে ভাটোরা ঠান্ডা হয়ে যাবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তুমি খাবে না, আর যদি তুমি না খাও তাহলে তোমার মা আপসেট হয়ে যাবেন। এন্ড ট্রাস্ট মি, আমি সত্যিই চাই না আসতে তোমার এবং তোমার মায়ের ছোলা ভাটোরের মধ্যে। সো প্লিজ এনজয় ইউর মিল। টিনা, আমি please কথা বলতে চাই না তোমার সাথে। টিনা, টিনা।
বেশ ভালো। এই জায়গাটা খুব সুন্দর। কিন্তু দাদা তো এখানে অনেকবার গেছে বিজনেস ট্রিপে। এখন যদি ওখানেই যায় তাহলে আবারও বিজনেস নিয়েই পড়ে থাকবে। তাহলে অন্য কোনো জায়গা খোঁজ, এমন জায়গা যেখানে বিজনেসের কোনো অজুহাতই পাবে না। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে পাঠানো হোক। আমি শুনেছি ওখানে না পাহাড়ে নেটওয়ার্ক পাওয়া যায় না, না নেটওয়ার্ক থাকবে আর না কেউ ওদের ডিস্টার্ব করবে। হ্যাঁ, কি কথাবার্তা চলছে? কথাবার্তা তো আমায় নিয়েই হচ্ছে, ওই জন্য আমি আসতেই সবাই চুপ করে গেল। না দাদা, কথা নয়, শপিং হচ্ছে, অনলাইন শপিং। হ্যাঁ, আমরা সবাই তাই তো করছিলাম। নাইস। তো বড় মা কি নিল? রকিং চেয়ার। শাড়ি, রকিং চেয়ার আর হেডফোন। দাদা মানে ওই বড় মা শাড়ি পরে রকিং চেয়ারে আরাম করে বসে হেডফোনে গান শুনবে। ও হ্যালো, ইয়া ডাক্তার। হ্যাঁ, বড় মাকে সময় মতো ওষুধ দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি খাচ্ছে না। ওকে। কি করব? ভেতরে যাব নাকি যাব না? যদি ভেতরে কিছু না পাই তাহলে? কিন্তু দেখতে তো হবেই। দরজা খোলো, দরজা খোলো, কে আছো বাইরে? প্লিজ দরজাটা খোলো, আমি ভিতরে। বন্ধ করো না প্লিজ, প্লিজ দরজাটা খোলো, আমি ভিতরে, প্লিজ। হেল্প, কেউ আছো? আমি ভিতরে, প্লিজ হেল্প। বড় মা, তুমি কিছু শুনতে পেলে? না তো। হেল্প, প্লিজ আমি ভিতরে, হেল্প করো, কে আছো? বড় মা, বেসমেন্ট থেকে আসছে আওয়াজ। বেসমেন্টের রুমের দরজা আমি নিজে সেল করে দিয়েছিলাম, তাহলে ভিতরে কেউ কি করে যেতে পারে? কেউ আছো? প্লিজ দরজাটা খোলো, দরজাটা খোলো।